আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আশা করি আল্লাহ সবাইকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো এটা হচ্ছে টেন্সরের 10 নম্বর পর্ব, থিওরি হচ্ছে 40। তো তৃতীয় চ্যাপ্টারের এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা পরীক্ষায় আমি 99% বলতেছি যে এটা আসার মতো। তো অবশ্যই মন দিয়ে ক্লাসগুলো করবেন। তো থিওরি টেন্সর অ্যানালাইসিসের আর 2-3টা পর্ব নিব যদি সম্ভব হয়। 38, 39, 40 এক্সাম্পল আছে, 3.17 আছে। তো এরকম আরো 2-3টা পর্ব যদি পসিবল হয় নিব। তো ওইগুলা আপনারা নিজেরাও পারবেন। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস, তো অবশ্যই ক্লাসগুলো করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে দেখাও যে i ইকুয়াল t1 t2 অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট f অফ t x x ডট dt সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার প্রয়োজনীয় শর্ত হলো এইটা। তো এখন আমাদের এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা দেখাতে হবে থিওরি 40-এর যে এইটা দেওয়া আছে, এটা সর্বনিম্ন বা সর্বোচ্চ হওয়ার প্রয়োজনীয় শর্ত হচ্ছে এইটা। তো আমরা এটা লিখতে পারি যে প্রথমে কি কি দেওয়া আছে এটা। তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো আসলে আমি আমি যেগুলো এখান থেকে করবো, এখানে আর তেমন কিছুই নাই বোঝানোর। তো যেখান থেকে বোঝানোর আমি সেখান থেকে একটু বুঝিয়ে দিব, সেটা ধরাই দিলে আপনারা এটা নিজেরাই সলভ করতে পারবেন। তো আমি এইটা এখানে লিখলাম। তো এখানে বলছে যে এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার প্রয়োজনীয় শর্ত। তো আমরা এখানে লিখতে পারি এই বক্ররেখাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন কারী বক্ররেখা হলো, আমরা এখানে দেখেন টি তো আমাদের কোনো প্রবলেম নাই, টিটা টি থাকবে। এখানে এক্স আর এক্স ডট আছে, তো আমরা এখানে এক্স প্লাস এক্স অফ টি করতে পারি। কারণটা হচ্ছে দেখেন এখানে আমি একটা শর্ত যদি লিখে দিই যে এখানে শর্ত ছিল t1 আর হচ্ছে t2। তো আমি যদি এখান থেকে একটা চিত্র আপনাদের এঁকে দেখাই, এটা t1 এটা t2 এবং অবশ্যই এখানে মাঝখানে একটা t থাকবে। তো এখানে যদি এরকম দিয়ে দিই তাহলে এই শর্তটা কি দাঁড়াচ্ছে দেখেন, শর্তটা কিন্তু এরকম হচ্ছে, সরি এটা তো বলতে সর্বোচ্চ বা সর্বনিম্ন, তাহলে এটা চিহ্নটা উল্টো করে দিতে হবে এরকম। তো এরকম, তো যেখানে এখানে আমি একটা জিনিস দেখাই, তাহলে আমরা এগুলো যদি আপনারা নাও লেখেন প্রবলেম নাই, তাহলে লিখলে সুবিধা হবে। তাহলে t1 ও t2 কে, t2 বক্ররেখাকে বা t2 বিন্দুগামী একটি প্রতিবেশী বক্ররেখা হবে। তো দেখেন এখানে x ছিল, আমরা এখানে x প্লাস x অফ t ধরছিলাম। ওকে, তো আমরা এখন x বারের x এর জন্য একটা x ডটের জন্য একটা লিখবো x অফ t প্লাস ইকুইভ্যালেন্ট ইটা অফ t। অবশ্যই একটা ক্ষুদ্র সংখ্যা ধরে নিতে হবে, ক্ষুদ্র ধ্রুবক ধরে নিতে হবে। তো এটাকে আমরা 2 নম্বর দিতে পারি। তো এইটা আমি এখানে লিখলাম। তো এখন যেটা লিখবো দেখেন x ডটের জন্য যদি আমরা লিখি, শুধু এখানে x ডট আছে সেখানে, এবং ইপসিলনটা ইটাটা হচ্ছে ডট হয়ে যাবে, ইপসিলনটা কমন থাকবে।
তো এখানে এটা আমরা লিখতে পারি। তো এখানে এখানে বলছে যেখানে, তো দেখেন এই যে টি আছে, এই টির মান কিন্তু একবার যদি t1 ধরা হয়, একবার t2 ধরা হয়, তাহলে এই যে এই অংশটুকুর মান কি হচ্ছে, ইটা অফ t1 সমান ইটা অফ t2। এই অংশটা কিন্তু নাই, হ্যাঁ এই অংশটা আমি বলছি ধ্রুবক, তো ধ্রুবকটা অবশ্যই এখানে শূন্য হবে। ওকে, এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ইপসিলেন্ট আছে, এই যে ইপসিলেন্টটাকে আমরা কি ধরতে পারি, ইপসিলেন্টটা কিন্তু নট ইকুয়াল ইপসিলেন্ট অফ টি, এইটা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে 2 আর 3 মানকে ব্যবহার করব, করে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, এটা লিখতে পারি। কারণ আমাদের তো এই 1 নম্বর সমীকরণ থেকে মেন এইটা থেকে আমাদের এটা বের করতে হবে, যেহেতু দেওয়া আছে বলেছে। তো আমরা এখানে এটা লিখতে পারি। তো এখানে দেখেন, এখানে শুধু আমাদের মান বসালেই কমপ্লিট। তো এখানে একটা কথাতে বইয়ে দেওয়া আছে, এখানে ইটা অফ ইপসিলেন্ট দেওয়া আছে। তো আমি যদি এটা ইপসিলেন্ট এখানে নাও দিই, তো এটা কোনো ব্যাপার না। তো এটা আপনারা যদি, আমি জাস্ট বোঝানোর দায়িত্ব আমি বুঝাচ্ছি, আপনারা যদি দিতে চান দিতে পারেন। তো মনে করেন আমি এখানে এটা দিলাম না, ওকে, পরে দিয়ে দিব দরকার হয়। তো এখানে t1 আপার লিমিট, t2 আপার লিমিট লোয়ার লিমিট, এবং f অফ, এখানে দেখেন t আছে, x এর মান কত আছে, x এর মান হচ্ছে এইটা। এখানে আমরা, আপনারা যদি চান যে এখানে এইটা অফ টি, এটা দিবেন না, তো অবশ্যই সেটা নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেখেন আমি ঠিক সেভাবে আমি কিন্তু এখানে এই টিটা দিব না, এইটা, এবং x ডটের মান হচ্ছে এখানে x ডট প্লাস ইকুইভ্যালেন্ট অফ ইটা ডট, এইটা, এবং এখানে dt আছে। তো এটাকে আমি 4 নম্বর সমীকরণ দিতে পারি। তো এখানে 4 নম্বর সমীকরণ এটা দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন বলছে এখানে কি ছিল, আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য রাখবো। দেখেন ডেল বাই ডেল এক্স, ওকে। তো এইটা আমরা দেখেন, আমি এটা আসলে এরকম না, তবু আমি বলতেছি, আমরা কিন্তু এরকম সীমানা তলের একটা অঙ্ক করে আসছি জলগতিবিদ্যা, হ্যাঁ। তো এখন আমরা যেটা করব, এখানে দেখেন ইপসিলেন্ট আছে, হ্যাঁ। এখন ইপসিলেন্ট আমি এখানে একটা 4 নম্বর সমীকরণ দিয়েছি। তো এখানে বলেছে ইপসিলেন্ট ইকুয়াল যদি 0 ধরা হয়, নট ইকুয়াল এটা, তাহলে ইপসিলেন্ট ইকুয়াল 0। তো এখানে একটা কথা লিখতে পারেন, ইপসিলেন্ট ইকুয়াল 0 হলে 4 নং হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার প্রয়োজনীয় শর্ত। তো এখানে বলছে ইফ সাইলেন্ট নট ইকুয়াল এফ সাইলেন্ট অফ টি, তো ইফ সাইলেন্ট ইকুয়াল আমরা এটা 0 ধরতে পারি। তো যদি এটা 0 হয়, তাহলে এই 4 নম্বর সমীকরণটাই হচ্ছে এইটার সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার প্রয়োজনীয় শর্ত। তো আমাদের এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমাদের জাস্ট এখন এইটা প্রমাণ করতে হবে। তো আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার প্রয়োজনীয় শর্তটা আমরা এখানে বের করে ফেলছি, শুধু এটাকে আমাদের ক্যালকুলেশন করে আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে, এছাড়া আর কিছুই নাই। তো এইটা যখন হবে, তো আমরা এখন এখানে যেটা বলছিলাম যে এখানে যদি ইফ সাইলেন্ট দেই, তাহলে বুঝতে কি সুবিধা হবে, এটাকে যদি আমরা i কে যদি ইফ সাইলেন্টের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হবে ডি আই বাই ডি সাইলেন্ট নট। আপনারা এরকম সমান এইটাও দিতে পারেন, আমি কিন্তু অপশন বলে দিচ্ছি, আপনারা এরকম দিতে পারেন, ওকে, মানে এরকমও দিতে পারেন, অথবা ডি আই বাই ইকুয়াল 0 হবে তখন এর ইফসাইলেন্ট ইকুয়াল 0, এটাও দিতে পারেন। আমি এটা 5 নম্বর সমীকরণ দিলাম, হয় এইটা না হয় এইটা।
তো এটা 5 নম্বর সমীকরণ দিলাম, এটা কিন্তু স্ল্যাশ, ওকে, এটা আছে বার চিহ্ন। আমরা এখন প্রথম থেকে মুছে দিব। তো এখন আমরা এই 4 নম্বর সমীকরণ থেকে পাই, তো দেখেন di বাই d সাইলেন্ট নট। তো এখানে এই পুরো সমীকরণটা কিন্তু কিসে করলাম, ইফ সাইলেন্টের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তো আমাদের এইটাকেও তাহলে করতে হবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি, দেখেন এখানে t1 t2 আছে, ডেল বাই ডেল এফ সাইলেন্ট লিখতে পারি, এবং এখানে f অফ t x প্লাস এপসিলন n x ডট এইটা দিতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা ভাঙাবো। তো সেটা কিভাবে, দেখেন এখানে t1 t2 আছে, তো আমরা এখানে দেখেন একটা f আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, সব কিন্তু x এর সাপেক্ষে, f কে কিন্তু x এর সাপেক্ষে করা হয়েছিল। এখানে দেখেন এখানে ডেল f বাই ডেল x, অর্থাৎ f কে x এর সাপেক্ষে নির্দিষ্টভাবে করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি ডেল f বাই ডেল x ইনটু dx বাই dt, সরি dt বাই t কে করতেছি, এবং এখানে ইপসাইলেন্টের সাপেক্ষে এইভাবে। আমি আবারও বলছি, দেখেন এখানে প্রশ্ন বলছিল ডেল f বাই ডেল x, অর্থাৎ এই f কে ডেল f বাই ডেল x ইনটু আমরা কার সাপেক্ষে, কাকে করতেছি, ইপসাইলেন্টের সাপেক্ষে t কে, তাহলে dt বাই d ইপসাইলেন্ট। তো অবশ্যই এটা d হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে d তে। একইভাবে যদি আমরা এখানে করি ডেল f বাই ডেল x ইনটু এই x কে করব dx বাই d ইপসাইলেন্ট, পরে এই একটা অংশ থেকে যায় প্লাস ডেল f বাই ডেল x ইনটু dx ডট d ইপসাইলেন্ট, এখানে একটা ডট হবে। তো এই হচ্ছে, এটাকে আমরা ভাঙলাম। তো আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে dt দিতে পারি। তো এখানে আমি একটু নোট করাবো, সেটা হচ্ছে কি, দেখেন এইখানে ডেল f বাই ডেল x এর মানটা কি, এটা আপনারা বইয়ে যেভাবে হয়তো দেওয়া আছে, বইয়ে এখানে কিন্তু এইটা দেওয়া নেই। তো এখানে যে বইয়ে দুইটা লাইন দেওয়া আছে, ওইটা কিন্তু একবারে ডেল, এখানে একবারে এইটা করেছে এবং ইটাটা রেখেছে, কারণ ইপসাইলেন্টের সাপেক্ষে করা হচ্ছে তাই, তার জন্য। তো আমি এটা একটু ভেঙে করাচ্ছি, যদি মন চায় এভাবে করতে পারেন। আমাদের এখানে ছিল যে x ইকুয়াল x অফ p প্লাস, আমরা ইপসাইলেন্টের সাপেক্ষে করি, তাহলে কি আসে দেখেন dx বাই d ইপসাইলেন্ট। তো এইটা কিন্তু ইপসাইলেন্ট না, এটা শূন্য হয়ে যাবে, তো থাকবে এইটা। তো এটা যদি u বি ধরি, u ইনটু dx অফ v প্লাস v ইনটু dx অফ u। তো এটা আমরা ইপসিলেন্টের সাপেক্ষে করতেছি, তাহলে এখানে কিন্তু কোনো ইপসাইলেন্ট নাই, তার মানে এটা শূন্য, প্লাস এইটা ইনটু এখানে ইপসিলেন্টের সাপেক্ষে করতে ইপসিলেন্ট আছে, এখানে 1 হয়, এটা ওকে এটা। তো দেখেন dx বাই d ইপসিলেন্টের মান কিন্তু এটা হচ্ছে। এর পরের লাইন যেটা করতে পারি সেটা হচ্ছে বইয়ে যে লাইনটা দেওয়া আছে আমরা সেই লাইনটা করব। তো আপনারা যদি মনে চান যে একবারে করবেন, করতে পারেন। তো এখানে দেখেন এই t কে ইপসাইলেন্ট হিসেবে করা আছে, এখানে কিন্তু t নাই, হ্যাঁ, তাহলে আমরা এটাকে শূন্য ধরতে পারি। এটার মান শূন্য হলে এটার মানও শূন্য হয়ে যাবে। তো আমরা একটু ভেঙে ভেঙে করতেছি, তখন করি। শূন্য প্লাস ডেল এফ বাই ডেল এক্স এর মান কত হচ্ছে, সরি ডেল এফ বাই ডেল এক্স তো থেকে যাবে,
dx বাই d ইপসিলন এর মান কিন্তু এটা, মানে এখানে দেখেন আমি যদি সংক্ষেপে দেখাই, এখানে x কে করা হচ্ছে, তাহলে x এই ফাংশনে x এ কিন্তু ইপসিলন নাই, তার মানে x টা শূন্য, ইপসিলন আছে এইখানে, তার মানে ইপসিলন উঠে গেলে শুধু এটা থাকে একবারে, a প্লাস del f বাই del x ডট, এইটা করলে আছে এটা একবারে করলাম এইভাবে, এটা এই dt হয়। তো আমি এটা মুছে দিচ্ছি এখান থেকে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এই অংশটা তো শূন্য হয়ে যাচ্ছে, এই একটা অংশ থাকে, এই একটা অংশ, তো আমরা আলাদা আলাদা করে দিব, t1 t2 del f বাই del x এটা t1 t2 del f বাই del x ডট এটা ডট, সরি এখানে একটা dt থাকবে, তো এরকম আছে। এটা হচ্ছে আমাদের এই এখন যে লাইনটা করব এইটাই হচ্ছে বোঝার বিষয়, এই লাইনটাই সবার একটু প্রবলেম, তো এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। আমার প্রথম যেটা আছে আমি সেটা এখানে রেখে দিব, এখন কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু del f বাই del x ছিল এ ইটা dt, এখানে কিন্তু সেটা নাই, এখানে x আছে। আমরা দেখেন থার্ড ইয়ারে যারা করেছেন এইভাবে ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে, এখানে x কে একবার করা হলে শুধু x হতো, x কে x কে একবার করলে একটা ডট, দুইবার করলে দুইটা ডট, আবার x একটা ডটের বদলে প্রাইম, দুইবার করা হলে এরকম ডাবল প্রাইম, এরকম আমরা করেছি। তার মানে এখানে যখন করা আছে এইটার এই অংশটার ভিতরে কিন্তু দুইটা অংশ লুকানো আছে, এই একটা অংশ x এর একটা অংশ, x ডট তো আছেই, মানে x ডটের আগে x এর একটা অংশ, তার মানে এই অংশটাকে ভাঙলে কিন্তু আমরা দুইটা অংশ পাবো। সেটা কিভাবে আমরা এখানে একটু চালাকি করব, সেই চালাকিটা হচ্ছে আমাদের বুঝতেও হবে, প্লাস পরীক্ষায় যাতে মনে থাকে, সিস্টেম করে মনে রাখতে পারি, সেই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। তো সেই লজিকটা কি দেখেন, আমরা এখানে সূত্র ছিল কি, এখানে আমরা যে এটাকে সমাকলন করে ভাঙাতে পারি, এখানে এটাকে সমাকলন করে ভাঙাতে পারি, অথবা যে লজিকটার কথা বলছি সেভাবেও করতে পারি। তো আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে লজিক আকারে দেখানোর চেষ্টা করব। আমি এটাকে সমাকলন সিস্টেমে যাচ্ছি না, সমাকলন করলেই দুইটা অংশ হবে, এইটাকে রেখে এইটাকে করতে হবে, একবার এইটাকে রেখে এইটাকে করতে হবে। তো এখানে কিভাবে করা যায় দেখেন, আমি যদি সমাকলনের দিক ধরি অথবা এইটা ধরি, দেখেন যে কোনো একটা অংশ, আমাদের এখানে সবাই একটু বইয়ে লক্ষ্য করেন যে এখানে যে আর্টিকেলটা সবাই করতেছেন, এই আর্টিকেলের উপরে 3.27 এ একটা সূত্র দেওয়া আছে, ওয়াইলার বা ল্যাগ্রাঞ্জের সূত্র, এরকম del f বাই del x কে মাইনাস d বাই dt del f বাই del x কে ইকুয়াল 0 দেওয়া আছে। তো আমরা এইটাকে যদি লক্ষ্য করি তো দেখেন আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, এই একটা অংশকে ভেঙে আমাদের এই অংশটুকু প্রমাণ করতে হবে। এই যে del f বাই del x কে, এটাকে আমরা del f বাই del x, এই কে কে আমরা যদি ডট ধরি মাইনাস dt বাই del f বাই del x ডট, এরকম হচ্ছে। তো এই একটা অংশ আছে। তো দেখেন আমরা যদি এটাকে যেটা বলছি যে দুইটা লজিক আমি একসাথে শেখাচ্ছি, এই একটা লজিক এবং সমাকলনের লজিক, সেটা কিভাবে আমরা প্রথমে এইটাকে করব, এইটাকে রেখে এইটাকে করব, তাহলে এটাকে যখন রেখে এইটাকে করব তাহলে এইটা আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। এবং আমি যদি লজিক আকারের কথা বলি সেটা হচ্ছে দেখেন del f বাই del x ডট প্রথমে বাইরে আছে, তো আমি এটাকে বাইরে নিয়ে চলে আসলাম এইভাবে।
তখন এইটাকে যখন করব তখন এইভাবে T1 এই T2, তাহলে এটা থেকে যাবে এইভাবেই, এটা রেখে দিলাম। তো এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমি দিলাম, আবার সমাকলন করলে সূত্রের মাইনাস আসে সেই মাইনাসটা আমি দিলাম। আমি কিন্তু দুইটা একসাথে দেখাচ্ছি, এই একটা অংশ এবং সমাকলনের যে সূত্র সেটা। তো এইটাকে রেখে এইটাকে করলাম, এবার কি করতে পারি, এইটাকে রেখে এইটাকে করব। তো সহজভাবে আমি যদি বলি দেখেন, তখন এইখানে এই অংশটা কিন্তু এখানে থেকে যাবে T1 T2। তো দেখেন এইটাকে করলে কি হয়, আমি এই সূত্র আকারে যদি দেখি একটা d/dt আছে, একটা d/dt আছে এবং এখানে ∂f/∂x ডট আছে, ∂f/∂x ডট আছে। ওকে, তো এইটা আছে। এখন আমাদের কিন্তু এই অংশে এইটাকে যখন করতেছি তখন এই অংশটা কিন্তু থেকে ছিল, তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি এটা dt। এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই dt দিয়ে দিলাম। তো দেখেন এইটাকে ভাঙলে কিন্তু আমি এইটা পাচ্ছি। তা আমি আবারও বোঝাচ্ছি লজিকটা বাদে, সমাকলন করলে কি হয়, এইটাকে রেখে যখন এটা করতেছি এটা ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, তখন T1 T2 ইটা অফ ইটা প্রাইম dt লিখলাম, মাইনাস সূত্রের মাইনাস সমাকলনের। এবার এই ইন্টিগ্রেশনটা আমি এখানে রেখে দিলাম এবং এটা ডান পাশেই থাকলো, এইটা অফ dt এটা ডান পাশে থাকলে এখানে ইন্টিগ্রেশনের কোনো মান দেওয়ার দরকার নাই। তখন এইটাকে যখন করতেছি তখন d/dt এইটা থেকে করব, d/dt ∂f/∂x ডট এবং এই dt-টা এখানে রেখে দিলাম। আবার যদি এই সূত্র হিসাবে আপনারা মনে রাখেন যে ∂f/∂x ডট আছে, তার মানে এই প্রথম অংশটাকে ∂f/∂x ডট রাখবো এবং T1 T2 ইন্টিগ্রাল এটা রেখে দিলাম, এই সূত্রের মাইনাস এই মাইনাস এই ইন্টিগ্রাল T1 T2 টা রাখলাম, d/dt আছে আমরা d/dt দিলাম, ∂f/∂x ডট আছে ∂f/∂x ডট দিলাম। তাহলে এইখানে এই অংশটা থেকে যায়, এই অংশটা লিখলাম, এই dt লিখে দিলাম। যে কোনো ভাবেই বলেন, এটা আশা করি বুঝতে অসুবিধা নাই আপনাদের। তো এইখানে কিন্তু d/dω সমান আমাদের কিন্তু 0 ছিল। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটা মুছে দিব, আমরা এখানে এটা লিখে দিতে পারি। তো পাশে আপনারা লিখে দিবেন যে 5 নম্বর হতে পাই যে di/d ইপসিলনের মান হচ্ছে 0। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তার জন্য মানটা বসিয়ে দিলাম। এটা যা আছে তাই থাকবে, T1 ∂f/∂x এটা dt প্লাস ∂f/∂x ডট, এটাকে যদি করা হয় তো দেখেন এটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা আছে। তো এটাকে আমি ইন্টিগ্রেশন করলে, আমি যদি x আর x ডট কে ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে x ডট dt, এটাকে ইন্টিগ্রেশন করলে x dt অর্থাৎ আগের অবস্থা ফিরে পাওয়া যায়। তো একইভাবে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে, ইটা প্রাইম কে করলে ইটা আসে। ওকে, আর এখানে আপনারা যেহেতু dt আছে এখানে t অফ দিতে পারেন। তো আমি এই জন্যই প্রথমে করালাম যে এখানে ইটা অফ t দিতে বলছিলাম। তো এই T1 এই T2 মাইনাস এখানে যেটা আছে এটা আমরা রেখে দিব, d/dt ∂f/∂x ডট, এটাকে ইন্টিগ্রেশন করলে ইটা হয়। তো এখানে আমাদের টি দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমরা এখানে মান বসাবো না। তো এখানে এই যে এই dt-টা লিখে দিলাম। তো আমি এই লাইনটা মুছে দিই এখান থেকে। এবার যেটা করতে পারি এখানে, তো আমাদের এই সাইডে কিন্তু আমি পক্ষান্তর এটাই বামে নিয়ে আসছি, শূন্যটা ডানে নিয়ে গেলাম। তো এই অংশটা যা আছে আমরা সেটা রেখে দিতে পারি। ইটা dt প্লাস এটা দেখেন কি হয়, আমি একবারে করব না, আমি ভেঙে ভেঙে করি।
এটা যদি এরকম দেখায় ইটা অফ T2 মাইনাস ইটা অফ T1, এটা মাইনাস এইটাকে যদি করা হয়, এটা আপনারা যা আছে এইভাবে রেখে দিতে পারেন, সমস্যা নাই। তো এটা একটু সাজায় লিখতে পারি আমরা, সেটা হচ্ছে কিভাবে দেখেন, এইটার মতো করে। তো এই যে ইটাটা প্রথমে আমরা নিয়ে আসতে পারি ডি বাই ডিটি, এখানে আমরা এই ডিটি দিয়ে দিলাম ইকুয়াল এই 0। তো আমি এটা মুছে দিচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা কিন্তু আমরা কি করতে পারি, একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এর আগে একটা সমীকরণ লিখছিলাম না, যে ইটা অফ T1 সমান ইটা অফ T2 সমান 0 ইপসিলন, এরকম একটা সমীকরণ। তো দেখেন ইটা অফ T1 ইটা অফ T2 মানে 0, তো এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। আপনারা যদি চান এই লাইনে আমি এটার লিখবো না, তাহলে এই মানটা একবারে একটা লাইন কম হয়ে গেল, তাহলে এই মানটা 0 হয়ে যাচ্ছে, এই মাইনাস দিয়ে দিলাম এইখানে। তো এখানে যেটা আছে সেটা যা আছে এটা রেখে দিই। তো এইটা একটা জিনিস আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে দুই জায়গায় T1 T2 T1 T2 এটা কমন আছে, আমরা কমন নিতে পারি। এখানে ইটা আছে, এখানেও ইটা আছে, আমরা ইটাটা কমন নিতে পারি। তো এখানে থাকে ডেল এফ বাই ডেল এক্স মাইনাস ডি বাই ডিটি ডেল এফ বাই ডেল এক্স ডট। তো এখানে এই ডিটিটা এখানেও ছিল, এখানে ছিল, তো আমি ব্র্যাকেট ক্লোজ করে একবারে লিখলাম। তো এখন যদি একবারে আমরা এই সব কিছু উঠাই দিয়ে শুধু প্রমাণের এই অংশটুকু রেখে দিই, তাহলে প্রমাণ হয়ে যাচ্ছে ডেল এফ বাই ডেল এক্স মাইনাস ডি বাই ডিটি ডেল এফ বাই ডেল এক্স ডট ইকুয়াল 0। তো এইটাই হচ্ছে আমাদের, এটা আমরা শুড লিখতে পারি, এটা আমরা একবারে লিখে দিতে পারি। তো এই ছিল হচ্ছে 10 নম্বর পর্ব। তো থিওরি 40। তো যাদের প্রবলেম ছিল, আশা করি প্রবলেম সলভ হয়ে গেছে। তো যদি ক্লাসটা ভালো লাগে, বুঝতে পারেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিচিং টিউটর বাংলার সঙ্গে থাকবেন। এবং আমি বারবার যেটা বলি, চ্যানেলটা ভিডিও ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে চ্যানেলটা বড় হবে, গ্রোথ হবে, এবং আমিও সেই সাথে সাথে উৎসাহ পাবো এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করাতে পারবো, কারণ এটাই আমার ইন্সপিরেশন। তো আমি আজকে একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে, আমি অনেক আগে, অনেকগুলা পর্বের আগে একটা কথা বলছিলাম যে আমি শেষের দিকে বা শেষ পর্বে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আসলে এটা দিয়ে আমি সেই কথাটা বলতে চাচ্ছি এই পর্বেই। সেই কথাটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি ক্লাস গুলা করে রাখি, পরে আস্তে আস্তে এডিট করে এটা একটু সুন্দর করে দেন আপলোড করি। তো আমি কি টেনসরের অলরেডি প্রায় সবগুলা ক্লাসই প্রায় 30-35টা ক্লাস করে রাখছিলাম। তো 8টা কি 9টা ক্লাস আপলোড করছিলাম, বাকি প্রায় 20-22টা ক্লাস আমার যে কোনোভাবে, যে কোনো সমস্যার কারণে আসলে পিসি থেকে ডিলিট হয়ে যায়, আমি খুব হতাশ হয়ে পড়ি। তো এটা আসলে আপনারা হয়তো জানেন না, আমি আজকে শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আপনারা অনেকে আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো সেই ক্লাসগুলো আমি পরবর্তীতে আবার করার চেষ্টা করি। তো আমি পরবর্তীতে যাতে আরো ভালো করতে পারি, সেইভাবে একটা নতুন উদ্যম নিয়ে করছিলাম। তো অনেক ভেঙেও পড়ছিলাম, খুব খারাপ লাগছিল। তো তার জন্য আসলে ক্লাসগুলো একটু দিতে লেট হয়েছে। তবু আমি চেষ্টা করেছি ক্লাসগুলো করার পরে একদিন আমি 5-6টা ক্লাসও আপলোড করেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যেন এইভাবে আপনাদের জন্য কিছু করতে পারি। তো এই হচ্ছে সেই কথাটা ছিল। তো
তো আশা করি সবাই ক্লাসগুলো দেখতেছেন এবং আশা করি সামনেও দেখবেন। আজকের মতো এখানেই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।